Question number 4. Figure 7.1 shows a rectangular concrete slab of weight 18,000 Newton. It rests on a brick wall and is the roof of a bus shelter. The concrete slab is 3.0 meter wide. আচ্ছা, খেয়াল করে দেখো কংক্রিট স্ল্যাবটা খেয়াল করো। এই যে 3 মিটার বড় করে দেখালাম। তাহলে এটার তো একটা ওয়েট আছে, আছে না? সবাই একটু এস নো বলো, আছে তো ওয়েট? Yes, sir. আচ্ছা, ওয়েটটা বলো তো কোন পয়েন্টে কাজ করবে? ওয়েটটা কোন পয়েন্টে কাজ করবে নিজেরাই বল। স্যার ওয়েটটা নিচে কাজ করে। কোন কোন পয়েন্টে কাজ সেন্টার করে? অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে জি, স্যার। ওটা একটা সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মিডল পয়েন্ট আছে। ইউনিফর্ম তো আমি এখানে একটা ওয়েট যদি অ্যারোটা এইভাবে দিয়ে দিই অসুবিধা আছে? যে এরকম নিচে তোমরা তো বললা নিচে দিয়ে কাজ করবে, এটাকে বলতে পারি না ওয়েট? Yes, sir. এখন ওয়েটটা কত Yes, আছে? sir. ওয়েটটা কত আছে দেখে নিই। ওয়েটটাও দেওয়া আছে 18,000। তার মানে আমি কিন্তু এবার যেটা করব এটা লিখবো রেড কালার দিয়ে দেখি এটা খুব দেখে নিচে জায়গা নেই। 18,000 নিউটন, ঠিক আছে তো? স্ল্যাবের ওয়েট কিন্তু 18,000 নিউটন কাজ করছে একেবারে মিডল পয়েন্ট দিয়ে, রাইট? আচ্ছা, এখন তুমি তো দেখতেছো স্ল্যাবটা কিন্তু একটা ওয়ালের উপর মানে মনে হচ্ছে ওয়ালের উপর এরকম নড়তেছে চড়তেছে, কেউ ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট এটা ব্যালেন্স। তুমি দেখো এই যে স্ল্যাবটা যে দেখতে পাচ্ছ, স্ল্যাবটা কি একটা ওয়ালের উপর আছে না, কংক্রিট স্ল্যাবটা? তাহলে ওয়ালটা কি পিভট কিনা? ওয়ালটা কি পিভট ধরা যায়? Yes, Yes, sir. no, বলো। Yes, sir. ওয়ালটা sir. পিভট এবং ওয়ালের রেসপেক্টে আমরা দেখছি 18,000 নিউটন একটা ফোর্স বা ওয়েট কাজ করছে। এটা স্ল্যাবটাকে কি কোন দিকে ঘোরাবে? তোমার হাতের লেফট সাইডে এটা ফেলে দিবে না রাইট সাইডে? এটা বলো তো। লেফট সাইডে ওয়েটটা কি লেফট সাইডে ওকে ফেলে দিবে নাকি রাইট সাইডে? ওয়েটটা কোন দিকে ঘোরাবে? Left লেফট সাইড side. না? তার মানে যদি বলি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। বলো তো এই ওয়েটটা কোন দিকে মোমেন্ট তৈরি করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ। Anti-clockwise. আচ্ছা, তাহলে তো এটা পড়েই গেল, স্ল্যাবটা একদম লোকগুলোর মাথার মধ্যে পড়ে গেল এমন একটা অবস্থা। বাট পড়বে না, কেন পড়বে না? ডান পাশে আরেকটা ওই যে দেখো একটা তোমার বলেছে যে আমাদের সাপোর্ট আছে যে it rests on a brick wall and is the roof of a bus shelter, ঠিক আছে? সামনের যে রুফ অফ দ্য বাস শেল্টার এদিক দিয়ে ওয়েট কাজ করছে, এই জন্য এটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। The concrete slab is 3 meter wide, এটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা, the wall is 2.5 meter front, মানে 2.5 meter from the front of the concrete slab and 0.50 meter from the back, 0.50 মিটার ফ্রম দ্য ব্যাক। তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ব্যাকে কি আছে? ব্যাকে কি আছে? দ্য কেবল। এখানে দেখো কেবল গুলা কি হচ্ছে, ওকে টেনে ধরে রাখছে। কেবল গুলা কি কোনো মোমেন্ট ক্রিয়েট করছে? তোমাদের কি মনে হয় কেবল গুলা কি কোনো মোমেন্ট ক্রিয়েট করছে? স্যার করছে তো, একটা স্যার। কোশ্চেন। ওই যে তোমার যে স্যার আজকে লেট হয়ে গেল কেন ক্লাস শুরু করতে? সেটাকে দেখতে পাচ্ছ। স্যার আমার একটা কোশ্চেন আছে। স্যার অনেক বলবো? স্ট্রং কেবল কিন্তু অনেক পাওয়ারফুল, পাওয়ারফুল কেবল ছেড়ে না কোনো মতে টাইমে। তাহলে কেবল গুলো কি করছে বলতো? কেবল গুলো কি কোনো মোমেন্ট ক্রিয়েট করছে না? Sir, your screen share. স্যার আজকে ক্লাস শুরু হতে দেরি হলো কেন? স্যার মোমেন্ট। হ্যাঁ, কেবল গুলা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করছে। আর ওয়েটটা কি মোমেন্ট অ্যাপ্লাই করছে? বলো ঝটপট বলো। ওয়েটটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, স্যার 18,000। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার কংক্রিটটা উপরে যাবে না, উপরে তো উঠে যাবে তাই না? কেন? কংক্রিটের একটা ওয়েট আছে 2. তুমি দেখতে পাচ্ছ ওর একটা ওয়েট হচ্ছে 18,000 নিউটন। সেটা কংক্রিটটাকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করে সামনে ফেলে দেওয়ার কথা। বাট
ওইটা ওই পাশে যে রডটা তোমরা দেখতে পাচ্ছ বা কেবল গুলো দেখতে পাচ্ছ, কেবল গুলা কিন্তু ডান পাশে আরেকটা মোমেন্ট অ্যাপ্লাই করে ওটুকি মোমেন্ট বা জাস্ট বেঁধে রাখছে, বেশি টানাটানি করছে না, ওকে দিয়ে সাপোর্ট দিয়ে রাখছো। যখন ও একটা মোমেন্ট অ্যাপ্লাই করছে যেটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বাই দ্য ওয়েট আর ক্লকওয়াইজ মোমেন্ট বাই দ্য কেবল। এন্ড আমরা যখন দেখছি এটা ব্যালেন্স অবস্থায় আছে, এভাবে তো ব্যালেন্স অবস্থায় থাকে, উল্টে পড়ে গেলে এটা হলো যে তোমার যে ওখানে যে তোমার এখানে আমাদের যে শেডটা আছে, সেই শেডটা তো উল্টে গেলে আমাদের আমাদের উল্টে যাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য শেডটা থাকা। তাহলে শেডটা থাকার জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে, যেটা সামনের দিকে এটা এটা টপলিং ফরওয়ার্ড যেটা হওয়ার কথা, এই স্ল্যাবটা যে সামনে উল্টে পড়ে যাওয়ার কথা, সেটাকে আমি থামিয়ে রেখেছি ডান পাশে কেবল দিয়ে। তার মানে কেবল ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেটা তৈরি হয়েছিল ওয়েটের মাধ্যমে, সেটাকে আমরা থামিয়েছি আরেকটা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করে, এবং সেই ক্লকওয়াইজ মোমেন্টটা হচ্ছে আমাদের এই কেবল দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার অর নট? Yes, sir. Yes, sir. তাহলে পরে আমরা দেখছি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বাই দ্য ওয়েট এন্ড ক্লকওয়াইজ মুভমেন্ট বাই দ্য কেবল, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের হচ্ছে টোটাল লেন্থ দেওয়া আছে 3.0 মিটার, টোটাল স্ল্যাবের লেন্থ হচ্ছে 3.0 মিটার। এখন আমাকে এই যে মোমেন্ট দুইটা, এই দুটো মোমেন্ট হিসাব করতে হবে। তাহলে মোমেন্ট বের করার জন্য আমার দরকার আমার হচ্ছে দরকার হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে একটা ফোর্স তো দেখতে পাচ্ছি 18,000 নিউটন, আরেকটা ফোর্স কত, এটাকে আমরা বের করতে পারি। আমাদের দেওয়া আছে কিনা তো দেখে নেই। আমাদের এখানে দেওয়া আছে হলো the wall is 2.5 meter from the gallows and 0.5 gallows. The cables behind the shelter pulls downward and stop the slab toppling forward. The concrete slab is of uniform thickness and density, determine the perpendicular distance between the wall and the center of mass of the slab. তার মানে তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে হবে ওয়াল থেকে সেন্টার অফ দ্য ম্যাস পর্যন্ত বের করতে। তার মানে কিন্তু আমাকে এটা এমনিও বের করতে হতো, পরে ক্যালকুলেশন করার জন্য বের করতে হতো, বাট স্টিল আমরা এখন যে কোশ্চেনটা আছে তার আনসার বের করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে বের করতে হবে ওয়াল থেকে তোমার ওয়াল থেকে এই স্ল্যাব পর্যন্ত, বা ওয়াল থেকে তোমার স্ল্যাবের সেন্টার পর্যন্ত ডিসটেন্স। যেমন ধরো আমি বলি, স্যার বলো স্যার বাট যেই ওয়েটটা আমাদের আরেকটা বের করতে হবে, ওটা কোনটা হবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ থেকে? কোনটা? আরেকটা ওয়েট যে বের করতে হবে। হ্যাঁ, এটা ক্লকওয়াইজ থেকে। আচ্ছা, আমরা দেখি ওই পর্যন্ত কোশ্চেন এখন আমরা যাই না, আমরা এখন আমাদের আপাতত বের করতে বলছে ওয়াল থেকে আমাদের এই ওয়েট পর্যন্ত সেন্টার পর্যন্ত ডিসটেন্স বের করতে বলছে আপাতত। আমরা আপাতত এটা নিয়ে ব্যস্ত যে এটাকে বের করি, তারপর ওইটা অটোমেটিকলি আমরা পারবো। এই যে এই স্ল্যাব থেকে তুমি যে এই 2.5 এই ডিসটেন্সটাকে বের করতে পারো কিনা খেয়াল করে দেখো, যে এখান থেকে পর্যন্ত আছে 2.5, আর এই যে মিডল পয়েন্টটা, এই জায়গার লেন্থটা কত তুমি বের করতে পারবা? বলতো যে এই কোণা থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত, বলো তো এটা কত, তোমাদের কি মনে হয়? 1.5 ইউ আর রাইট। তারপরে যদি 3 মিটার হয় তার সেন্টার অফ গ্র্যাভিটি হবে 1.5। তাহলে পরে আমরা এখন এটা নিব যে মিটার, ঠিক আছে? 1.5 মিটার আমরা পাচ্ছি এই জায়গা থেকে। এদিকে কার কোনো আপত্তি আছে এটা চিন্তা করতে, যে এখান থেকে এই পর্যন্ত 1.5? না স্যার, আপত্তি নাই। আচ্ছা, আপত্তি যদি না থাকে, Yes, এখন এটা তো ঠিক মিডল পয়েন্ট, অর্ধেক স্ল্যাবের অর্ধেক 1.5, কারণ ওয়েটটা দিয়ে কাজ করছে। এটা স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে, আর পারবা না। আচ্ছা, এখন বাকি যেটা আছে তোমার, সেটা হচ্ছে তোমাকে যদি বলে এখন যে এই সেন্টার থেকে স্ল্যাব পর্যন্ত ডিসটেন্স কত, মানে এই ডিসটেন্সটা যদি বের করতে বলে, সেটা পারবা? দেখাচ্ছি আমি ডিসটেন্সটা এখান থেকে এই পর্যন্ত, এটা কত? তাহলে স্যার 1.25। না, এখান থেকে পর্যন্ত আছে 1.5, আর ওয়াল থেকে কেবল পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 0.5। Sir, 1.
না স্যার হ্যাঁ 1 কি কিন্তু আচ্ছা 1.0 মিটার। কারণ হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 1.5 হয়, আবার এখান থেকে এই পর্যন্ত যে পয়েন্ট এখান থেকে কিন্তু দেওয়াই আছে পয়েন্ট স্যার আচ্ছা কিছু না 0.50 তো দেওয়াই আছে, এটা তো দেওয়া আছে কোশ্চেনে ছবিতে আঁকা। এটা যদি 0.5 হয়, এখান থেকে ওই পর্যন্ত 1.5 হয়, তাহলে সেন্টার থেকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স কত? 1 স্যার 1.5 না না 1 1.5 তো সেন্টার থেকে একেবারে স্ল্যাবের এই মাথা কেবল পর্যন্ত, কিন্তু আমার তো কেবল পর্যন্ত বলে নাই, আমাকে বলছে সেন্টার থেকে ওয়াল পর্যন্ত। 1 হবে sir। হ্যাঁ, সেন্টার থেকে কেবল পর্যন্ত 1.5, আবার ওয়াল থেকে কেবল পর্যন্ত 0.5। তাহলে সেন্টার থেকে ওয়াল পর্যন্ত কত বলো? 1.0। 1.0 ঠিক আছে কিনা? 1 মিটার। Yes sir। আচ্ছা গেল। তাহলে আমি স্যার। একটা জিনিস পেলাম, আমাকে বুঝাই যাচ্ছে এখানে দুইটা ফোর্স, একটা হচ্ছে কেবল আর একটা হচ্ছে 18,000 নিউটন। এই দুটোর ফোর্স এবং ডিসটেন্স দরকার। একটা ডিসটেন্স পাই গেলাম, আরেকটা ডিসটেন্সও জানি। আচ্ছা এবার দেখি পরে কি চাইছে। এবার আমরা বলতেছি যে the concrete slab আচ্ছা বলছে determine the perpendicular distance between the wall and the center of mass of the slab। তাহলে তো হয়েই গেল, এখানে তো আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। তাহলে आंसर হবে এটা হচ্ছে 1.50 মিটার মাইনাস 0.50 মিটার ইকুয়ালস টু হচ্ছে 1.0 মিটার। তার মানে ডিসটেন্স হচ্ছে 1.0 মিটার। এটা হচ্ছে আমার স্যার সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি এখানে একই জিনিস? একই জিনিস। আচ্ছা এখন বলছে স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট, তখন আমরা বলবো যে আমরা তো জানি when the object is in equilibrium the sum of the clockwise moments about any point equals the sum of the anti-clockwise moment about the center। এটা আমার এখানে নতুন করে লেখার দরকার নেই, তোমাদের ক্যালকুলেশন চলে যাচ্ছে। Calculate the total downward force exerted by the cable on the slab। তার মানে এই যে কেবলটা যে ফোর্সটা দিচ্ছে ডাউনওয়ার্ড, সেটা আমাকে বের করতে হবে। দেখো তোমাদের কি মনে হয় কেবল কি কোনো ফোর্স দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে স্যার। কেবল যদি ফোর্স না দিত তাহলে তো স্ল্যাবটার সামনেই উল্টে পড়ে যেত লোকজনের মাথায়। তাহলে কেবল একটা ফোর্স দিচ্ছে না? Yes sir। আচ্ছা কেবলের একটা মোমেন্ট তো আছে, এখানে কয়টা মোমেন্ট বলো তো? কয়টা মোমেন্ট? দুইটা। দুইটা sir। দুইটা মোমেন্টের জন্য কয়টা ফোর্স লাগবে? দুইটা ফোর্স। একটা ফোর্স তো দেখাই যাচ্ছে রেড কালারে লেখা 18,000, আরেকটা ফোর্স আমরা জানি না। দ্যাট ফোর্স ইজ গিভেন বাই দ্য কেবল। বুঝছো কিনা বলো? জি স্যার আচ্ছা এখন এই দুইটা ফোর্স থেকে তাকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স কি আমার জানা আছে কিনা? দুইটা ডিসটেন্স কি জানা আছে? একটা হচ্ছে কেবল থেকে ওয়াল কত? 0.1। 0.50 আর আরেকটা হচ্ছে ওয়াল থেকে সেন্টার অফ দা স্ল্যাব দেওয়া আছে। 1। তুমি কি কেউ লক করে দিই মিটিংটা? আচ্ছা এরপর আমরা স্যার, দেখি। হ্যাঁ বলো। পিভট কি তাহলে পিভট হচ্ছে ওয়ালটা রাইট স্যার? হ্যাঁ পিভট হচ্ছে ওয়াল তাই না স্যার? পিভট হচ্ছে ওয়াল। হ্যাঁ তাহলে স্যার পিভটের মানে সেন্টার অফ মাস তো সেন্টার অফ গ্র্যাভিটি তো কাজ করা উচিত পিভটের ওই পাশে যে ডিসটেন্স সেটা হাফ থেকে না? হ্যাঁ ওরা ওই মাঝখানে 0.25 থেকে হওয়া উচিত না? ওরাটা মাঝখানে দিয়েছে। ওরা বাউন্ডারিটা আমরা যেভাবে দিয়েছি সেভাবে না, ওরা বাউন্ডারিটা মাঝখানে দিয়েছে। দেখো বাউন্ডারিটা অ্যারোটা কিন্তু ওরা মাঝখানে দিয়েছে, এতে আমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর যে এখান থেকে দেখাই এই যে ঠিক মাঝখান থেকে তার ডিসটেন্সটা দিয়েছে, বুঝতে পারছো? কাজে ওরা তো যেখানে ভ্যালু দিচ্ছে ওখানে আমরা আমাদের কিছু মাপতেছি না, আমাদের ক্যালকুলেশন করে বলতেছি। বুঝতে পারছো কি বলছি? যেখানে আমাদের কিছু বলার নাই। আচ্ছা বুঝতে পারলা অদ্বৈত? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন
একটা 1 মিটার আর একটা হচ্ছে 0.5 মিটার, দুটো দেওয়া আছে। আচ্ছা একটা মিনিট, আজানটা একটু। আচ্ছা এখন আমাদের এই জায়গাটায় দুটো ডিস্টেন্স ওরা দিয়ে দিচ্ছে, এখানে আমাদের হাত দেওয়ার কিছু নাই, আমরা শুধু ক্যালকুলেশন করতেছি। তাহলে এখান থেকে আমরা এখন যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স বের করতে গেলে দুইটা মোমেন্ট, একটা হলো খেয়াল করো ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সুতরাং আমরা বলবো ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে, ধরো ওরা তো বলছে ডাউনওয়ার্ড ফোর্স মানে এফ, তার মানে আমরা বলবো যে এফ ইনটু, এই যে এফ হচ্ছে কেবল, এটা হচ্ছে ধরো এফ, এটা আমরা জানতে চাচ্ছি। স্যার বি এর 1 করব না, হ্যাঁ B1। বিয়ন তো মোমেন্ট ডেফিনেশন প্রিন্সিপাল অফ মোমেন্ট লিখবা, ওকে স্যার। একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের এফ ইনটু যেটা হয় টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কে, একটা না সবগুলো মিলিয়ে এই যে ফোর্স সে জানতে চেয়েছে, যে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এই যে এটা, টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে এফ, যতগুলো কেবল আছে সবগুলো কেবল এফ ফোর্স দিয়ে, তাহলে এফ ইনটু তার মাঝখানে ডিসটেন্স হচ্ছে 0.50, কারণ ফোর্স ইনটু ডিসটেন্স। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে খুব সিম্পল ম্যাথমেটিক্স, বাট কনসেপ্টটা তোমার বোঝা হলো আসল জিনিস, এবং এটা ডিসটেন্স ফোর্স গুলো খুঁজে বের করা। আর এটা হচ্ছে 18,000, যেটা আমরা বলতেছি 18,000, এটা তো দেওয়াই আছে, আমাদের কোনো কাজ নাই, কিন্তু তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে তোমার 1.0 মিটার। তাহলে একটা হচ্ছে এফ ইন্টু 0.50, আর একটা হচ্ছে 18,000 ইন্টু 1.0 মিটার। ইত্তিজা তাফান্নু। আচ্ছা এখন এখান থেকে আমরা কি করব, এই জায়গা থেকে আমরা এফ ইন্টু 0.50 equals to 1 into 18,000। 1.5 কেন হলো না? এটা তো আমি এটাই দেখাইলাম তোমাকে এতক্ষণ পর্যন্ত, যে সেন্টার থেকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স নিব না, তো 1.5 ছিল এই মাথা থেকে ওই মাথা, তার মধ্যে 0.5 হচ্ছে ওয়াল থেকে কেবল, তোমাকে হচ্ছে ওয়াল থেকে এটা এটা সিজি না, যে এটা সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে, এটা হচ্ছে সিজি, মানে ওই যে ওয়েট কাজ করে, তার থেকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স নেবা আর কেবল থেকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স নেবা। তাহলে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়াল পর্যন্ত ডিসটেন্স কত, 1 না? ইয়েস স্যার। সেটা তো আমি নিব, 1.5 কেন নিব আমি? আমি তো নিব যেখানে পিভট তার রেসপেক্টে দুটো ফোর্স নিব, একটা হচ্ছে তোমার 18,000 নিউটন, আর একটা হচ্ছে ক্লিয়ার কেন বলো? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা এটা অনেকে কিন্তু বুঝে না 1 কেন হলো। এই 1 কিন্তু আমরা আগেই এই কোশ্চেনের আগের পার্টি বের করে নিয়ে আসছি, ওরা কিন্তু এই জন্যই হঠাৎ করে প্রশ্ন করলে পারতাম, মানে একটু ঝামেলা লাগতো তোমাদের, এই জন্য ওরা বলছে আগে ওয়াল থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিসটেন্স বের করে নিচ্ছে, বের করছো 1, আর বাকি 0.50 এটা তো তোমার বের করা দরকার, তো দিয়ে দিছে তারা। বাকি থাকলো কি, বাকি থাকলো আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে f ইনটু 0.50 ইকুয়ালস টু 18,000 ইনটু 1.0, এখান থেকে তুমি f বের করো, এটাই হচ্ছে আমার টোটাল ডাউনওয়ার্ড ফোর্স, f ইকুয়ালস টু 18,000 স্যার 3600 নিউটন অ্যান্সার আসে। ডিভাইড বাই আমরা বলছি 0.50, তাহলে কত হয় স্যার 3600 নিউটন। স্যার 36,000। 36,000 নিউটন, তার মানে আমাদের ফোর্স হচ্ছে 36,000 নিউটন। আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন করব আজকে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে, তাহলে পারবো তোমরা। সেটা হচ্ছে 5 স্যার 3600 নিউটন অ্যান্সার আসে। হ্যাঁ না নো স্যার। নো স্যার, 36,000। ঠিক আছে 36,000। স্যার ওর ভুল হয়েছে স্যার, 36,000 হবে। আচ্ছা এবার দেখো 5 নম্বর কোশ্চেন আসে। 5 নম্বর কোশ্চেনটা হলো, খেয়াল করো, আমরা জানি একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামের জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর একটা হচ্ছে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড ফোর্স। আচ্ছা figure 2.1 shows apparatus used to investigate the turning effect of a force. The uniform meter rule is freely pivoted at this center. তার মানে তোমার পিভটটা দেখতে পাচ্ছ, সেন্টারে কাজ করছে, এটা পিভট। আচ্ছা
সেন্টার, তার মানে এখানে ওয়েটও কাজ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওয়েটও কাজ করে। এখন আমাদের the Newton meter is 20 centimeter, Newton meter is 20 centimeter from the pivot, and 4.0 Newton weight is 40 centimeter from the pivot. The meter rule is equilibrium. তাহলে দেখো আমাদের এখানে কয়টা ফোর্স কাজ করছে, এই দিক দিয়ে কিন্তু একটা ওয়েট কাজ করছে, এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি। ওয়েট কিন্তু একটা কাজ করছে, সেটা ওয়েট অফ দ্য রুলার গেল, ওয়েট অফ দ্য রুলার। আর 4 নিউটন কাজ করছে 40 সেন্টিমিটার ফ্রম দ্য পিভট, এটাও ঠিক আছে। The meter rule is in equilibrium. Check the principle of moments for a body in equilibrium. তাহলে আমরা বলতে পারি এটা তো আর বলার দরকার নেই, বারবার আসতেছে, এটা আমি আমার লেখার দরকার নেই, এটা অলরেডি সলভ করে দিয়েছি। ক্যালকুলেট দ্য রিডিং অন দ্য নিউটন মিটার। নিউটন মিটারের রিডিংটা কত হবে? নিউটন মিটার কিন্তু একটা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফোর্স কাজ করছে নিচের দিকে, এই জন্য কিন্তু নিউটন মিটার একটা রিডিং পাচ্ছে। তো নিউটন মিটারের রিডিংটা আসলে কত হবে এটাই তারা জানতে চাচ্ছে। তাহলে পরে তোমরা এখানে আগে দেখবে যে মোমেন্টটা কি কাজ করছে, কোনটা কি মোমেন্ট। একটা হচ্ছে তুমি যদি পিভট দিয়ে ওয়েট কাজ করুক, কিন্তু পিভটের রেসপেক্টে যদি মোমেন্ট নাও, তাহলে কিন্তু পিভটের মধ্যে যে ওয়েট কাজ করছে এটা কিন্তু আর কাজ করবে না। এখন তোমাকে চিন্তা করতে হবে শুধু দুইটা ফোর্স নিয়ে, দুইটা ফোর্সকে, একটা হচ্ছে 4 নিউটন আর একটা হচ্ছে নিউটন মিটার রিডিং। এটা যেটা দিচ্ছে এটা কিন্তু এই ওয়েটটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা দিচ্ছে তোমার ক্লকওয়াইজ। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ যদি থাকে তাহলে আমরা কি করব, যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে 4 নিউটন আর ক্লকওয়াইজ মোমেন্টটা দিচ্ছে আমার নিউটন মিটার। তাহলে এটা হিসাব করে আমরা বের করে ফেলি। আর ডাব্লিউ যেটা আছে এটা আমার এখন ধরার দরকার নেই, ধরলেও অসুবিধা নেই। এটা আমার কেন কাউন্ট করবে না, কারণ এটার মোমেন্ট তো এই যা পিভটের মধ্য দিয়ে যাচ্ছে, পিভটের মধ্য দিয়ে যে ফোর্স যাচ্ছে সেটা কিন্তু কাউন্ট হবে না, কারণ এমনি তো ডিসটেন্স না থাকার কারণে কোনো মোমেন্ট থাকবে না। তাহলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি, সেটা হচ্ছে 4 × 40, 4.0 × 40, যেহেতু সেন্টিমিটার আছে এটা আমরা বললাম 40 সেন্টিমিটার। আর এটা হচ্ছে কি ইকুয়ালস টু আমাদের উপরে ফোর্সটা কত জানি না, নিউটন মিটার রিডিং সেটা হলো যে ধর এফ আমরা বের করতে চাচ্ছি, এটা ক্লকওয়াইজ যেটা সেটা ইনটু 20, বুঝলা কিনা? 4 × 40 ইকুয়ালস টু এফ ইনটু 20, এটা ক্লিয়ার? 4 × 40 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এফ ইনটু 20 এটা হচ্ছে ক্লকওয়াইজ। কারণ তোমার নিউটন মিটার তোকে টেনে ধরে রাখছে উপরের দিকে, তাহলে এটা আপওয়ার্ড ফোর্স, এই ফোর্সটা আপওয়ার্ড, নয়তো টেনে ধরে রাখতে পারতো না। আর এই ফোর্সটা ডাউনওয়ার্ড, তাহলে যেটা আপওয়ার্ড ফোর্স অ্যাবাউট দ্য পিভট এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে এরকম, আর যে ডাউনওয়ার্ড ফোর্স সেটা পিভটের রেসপেক্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে, এই যে নিচেরটা। বোঝা গেল কিনা বলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ মোমেন্ট, ঠিক আছে? এটা আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স, এটা ক্লকওয়াইজ মোমেন্ট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। হিসাব করলে কত আসে এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা পেয়ে যাব। এফ এর ভ্যালুটা হচ্ছে স্যার 8 আসে, এফ ইকুয়ালস টু হয় 8.0 নিউটন। তাহলে রিডিং হচ্ছে অন দা নিউটন মিটার হচ্ছে 8.0 নিউটন। হয়ে গেল একটা ইম্পর্টেন্ট আনসার। আমাদের ক্যাচ করতে হবে ব্যাপারটা। আমরা নিউটন মিটার নাথিং হ্যাঁ? নাথিং নিউটন, তাই না? নিউটন মিটারের রিডিংটা আসবে নিউটন। নিউটন মিটার তো যন্ত্রের নাম, আর ওর রিডিংটা হয় নিউটন। আচ্ছা, তারপর দেখো এখন বলছে দ্য ওয়েট অফ দ্য মিটার রুল ইজ 1.2 নিউটন। মিটার রুলের ওয়েটটা এখন আমরা জেনে গেছি এতক্ষণে 1.2 নিউটন, এটা আমরা জেনে গেছি। Calculate the size of the force exerted on the meter rule by the pivot. Calculate the size of the force exerted on the meter rule by the pivot. আচ্ছা, পিভট যে সব সময়, পিভট মানে কি এমন একটা অবস্থা যেটার রেসপেক্টে তোমার অবজেক্টটা ঘুরবে না।
যেটা যেটা থাকবে। এখন এটা আমাদের এই যে ওয়েটটা এরকম কাজ করছে, ওয়েটটা এমন হতে পারতো। তোমরা দুইটা ড্রয়িং আমি দেখাচ্ছি। একটা হলো যে এইখান দিয়ে ওয়েট দিয়ে কাজ করতেছে, ঠিক আছে, 1.22 ওয়েট। এখন এখানে আমরা যেটা দেখতেছি যে calculate the size of the force exerted on the meter rule by the pivot. এটা এখানে একটা পিভট আছে, সেই পিভটটা তোমার রুলারের উপর, মিটারের উপর কি ফোর্স দিচ্ছে। এটা এরকম হতে পারে, যেমন তুমি পিভট যখন দিবা, পিভটের পয়েন্ট ঠিক আছে, পিভট এরকম হতে পারে, এটা একটা পিভট হতে পারে। তাহলে এই পিভট যদি এরকম হয়, তাহলে পিভটটা কিন্তু উপর দিয়ে একটা ফোর্স দিচ্ছে, ঠিক আছে। when pivot applies force in upward direction, আরেকটা হলো আমরা করতে পারি অন্যরকম ডায়াগ্রাম, সেটা হচ্ছে এরকম দিলাম, এটাই ধরো পিভটের পয়েন্ট, মাঝখানের পয়েন্ট, এবং এটা এমন হতে পারে যে আমরা এভাবে টেনে ধরে রাখলাম। এটা তো ধরে রাখলে কি লাভ হলো, আমার যে এখানে পিভটটা আছে, ঠিক আছে, যেমন এখানে একটা পিভট হচ্ছে আপওয়ার্ড ফোর্স দিচ্ছে, আর এখানে এই পিভটটা হচ্ছে কি নিচের দিকে ফোর্স দিচ্ছে। এই পিভটটা কিন্তু তুমি দেখবা ডাউনওয়ার্ড ফোর্স দিচ্ছে। আর এটা যখন উপরে উঠতে চাচ্ছে, তখন এটা কিন্তু নিচের দিকে টেনে ধরে রাখছে। এটা নিচের দিকে টেনে রাখতে পারে, নিচে যদি টেনে ধরে রাখে, তাহলে ওর ফোর্সটা কিন্তু তোমার উপর দিকে কাজ করে। এটা যেমন এটা ওয়েট তো ঠিক আছে, কিন্তু এটা এই পিভটটা নিচে দিয়ে কাজ করে, আর এখানে পিভটটা আপওয়ার্ড ফোর্স কাজ করে। এখানে আমরা বলি এই যে এই রশিটা এখন পিভট, হিয়ার পিভট অ্যাক্টিং force on downward direction. Sir, can you zoom out a little bit? Sure. দুইটা সিচুয়েশন আমি বলছি, আমাদের কাছে এমন হতে পারে পিভট এমন একটা পয়েন্ট, সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অ্যাপ্লাই হবে। তো এখানে পিভটটা হচ্ছে এক জায়গায়, এবং সেই পিভটটা হচ্ছে এখানে পিভটটা রডটা নিচে নামতেছিল, সেটা থেকে ও থামায় উপর দিকে ফোর্স দিয়ে এটা ব্যালেন্স করছে। আর এটা বলে আমরা দেখতেছি রডটা উপর দিকে যাচ্ছিল, ওর মোশনটা ছিল উপরে, ও কিন্তু উপর দিকে যাচ্ছিল রডটা। এটাকে আমাদের পিভট যে ফোর্সটা দিচ্ছে, সেটা কোন দিকে, পিভটটা নিচের দিকে ফোর্স দিয়ে ওকে ব্যালেন্স করতেছে। পিভটটা নিচের দিকে ফোর্স দিয়ে ওকে ব্যালেন্স করতেছে। ঠিক আছে, তার মানে তুমি রশি দিয়ে ধরো টানে ধরে রাখছো, উপরে উঠে যেতে চায়, আর এখানে কিন্তু ও নিচে নেমে যেতে চায়, ওর কিন্তু এবার মুভমেন্টের ডাইরেকশন হচ্ছে নিচের দিকে, কিন্তু এটাকে পিভট ঠেকায় রাখছে। এটা হচ্ছে ফোর্স বাই পিভট, আর এটা হচ্ছে ফোর্স বাই পিভট। এটা হচ্ছে ফোর্স বাই পিভট হচ্ছে আপওয়ার্ড, আর এটা হচ্ছে ফোর্স বাই পিভট হচ্ছে ডাউনওয়ার্ড। ফোর্স বাই পিভট আপওয়ার্ড, আর এটা হচ্ছে ফোর্স বাই পিভট ডাউনওয়ার্ড। আমরা দেখছি when pivot applies force in upward direction, when here pivot acting force, here pivot acting force on upward direction. কারণ না বোঝা থাকলে বলো। acting force
on downward, here pivot acting force on downward direction. স্যার আপনি একটু জুম আউট করবেন। Pivot, এখানে আমাদের এটা হচ্ছে pivot. অনেক সময় স্টুডেন্টরা বোঝে না পিভট বললে যে পিভট তো সবসময় তারা দেখে আসছে আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করে, আপওয়ার্ড ডাইরেকশনে পিভট কাজ করে, বাট পিভট যেটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করতে পারে তার এক্সাম্পল হচ্ছে এটা। এটা যত আমি বলি বুঝতে চাই না যে স্যার পিভট কেমনে আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করতে পারে। হ্যাঁ, একটা রুলার যখন উপর উঠতে চায় তখন হাত দিয়ে ঠেকানোই তো পিভট। একটা রুলার যখন উপর দিয়ে উঠতে চায় তখন কোনো কিছু দিয়ে ডাউনওয়ার্ড ফোর্স দিয়ে তাকে আটকে রাখাটা হচ্ছে পিভট। তো আমরা এখানে দেখতেছি যে এই যে একটা রুলার দেখতে পাচ্ছ, রুলারের মধ্যে যখন উপরে উঠতে চায় তো ও রুলারের ওয়েট নিচের দিকে, তখন নিচে যখন নেমে যেতে চায় তখন এই পিভটটা তাকে ফোর্স বাই পিভট লিখে দিছে, মানে এই পিভটটা তখন আপওয়ার্ড ফোর্সে তাকে ব্যালেন্স করতে পারে কারণ ও নিচে নামতে চায়। আর এইখানে রুলারটা যখন উপরে উঠতে চায় কোনো কারণে, দুইটাই তো হতে পারে, যখন উপরে উঠতে চায় মোমেন্টের কারণে তখন এই পিভটটা তাকে কিন্তু আটকে রেখে, সুতা দিয়ে বেঁধে আটকে রেখে তখন কিন্তু তার এই মুভমেন্টটা থামায় দিচ্ছে। এবং এই দুটোই ব্যালেন্সড, উপরটা ব্যালেন্স, এটাও ব্যালেন্স, দুটোই কিন্তু আমাদের ব্যালেন্সই আছে। আচ্ছা, এখন আমাদের আমরা মূল কোশ্চেনে চলে আসতেছি যে সেটা হলো the weight of the meter rule is 1.2 newton. Weight of the meter rule is 1.2 newton. Calculate the size of the force exerted on the meter rule by the pivot. আচ্ছা, এখন মানে পিভটের ফোর্সটা কত? এখন পিভটটা কি আসলে এই স্টেজে, এই 1 নম্বরের স্টেজে আছে না 2 নম্বর এই স্টাইলে আছে না এই স্টাইলে আছে, আমরা তো জানি না। পিভট তো ওরা খালি বলে দিচ্ছে, আমরা তো বুঝতেছি না, পিভটের ছবিটা দেখা যাচ্ছে না। ওরাই আমাদের এখানে একটু ড্রামা করছে যে পিভটের ছবিটা না দিয়ে খালি ওয়েটটা যে নিচে কাজ করে আমরা জানি, বাট পিভটটা কি করতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। পিভটটা কোন দিকে ফোর্স দিচ্ছে, উপরে হতে পারে, নিচেও হতে পারে। এটা কি 1 নম্বর ডায়াগ্রাম হতে পারে, 2 নাম্বার ডায়াগ্রাম হতে পারে, দুইটা আমি কিন্তু ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করছি পিভটটা কেমন হতে পারে। দুইটা হতে আমরা জানি না, কারণ আমরা তো বলেছি যে এমন হতে পারে পিভট ইজ অ্যাক্টিং ফোর্স অন আপওয়ার্ড ডাইরেকশন, হতে পারে পিভট ইজ অ্যাক্টিং ফোর্স অন ডাউনওয়ার্ড ডাইরেকশন, দুটো হতে পারে, আমরা জানি না। বাট এটা জানি এই তিনটা ফোর্স আমাদের ক্লিয়ার। একটা হচ্ছে নিউটন মিটার ফোর্স দিচ্ছে আপওয়ার্ড, তারপরে এখানে 4 নিউটন ফোর্স দিচ্ছে ডাউনওয়ার্ড, ওয়েট ফোর্স দিচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখন বলবো ক্যালকুলেট দ্য সাইজ অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য মিটার রুল বাই দ্য পিভট। ঠিক আছে, তাহলে এখন ওয়েটটা তো দেওয়া আছে 120, তাহলে এখন আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা এখন দেখবো যে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড ফোর্স হতে হবে। টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড ফোর্স। দেখো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1.2, তার মানে 4 দুটো নিচে ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু 5.2, আর আপওয়ার্ড ফোর্স তো অলরেডি 8 আছেই, অলরেডি আপওয়ার্ড ফোর্স আছে, যেটা হলো এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, যেটা বের করে সেট করে দিই 8.0 নিউটন, এটা অলরেডি আছে। তাহলে আমাদের এখানে আরেকটা কথা একটু লিখে দিই তোমাদের, এটা এক্সট্রা নোট, সেটা হচ্ছে ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন টোটাল আপওয়ার্ড ফোর্স goes to total downward force. একটা তো ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, আর এটা হচ্ছে টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আমরা অলরেডি যেহেতু ব্যালেন্সিং, তাহলে আপওয়ার্ড ফোর্স আছে 8 আর ডাউনওয়ার্ড ফোর্স আছে 4 আর 1.2, তাহলে ডাউনওয়ার্ড ফোর্স কম, তাহলে এই ফোর্সটা তো ডাউনওয়ার্ড বোঝাই যায়। তাহলে আমরা বলবো যে সাপোজ the force is exerted by the pivot is x. ধরো আমি x ধরে নিলাম, আমি তো জানি না কত, ধরো আমি পিভট যে তার উপর পিভট যে রুলার উপর যে ফোর্সটা দিচ্ছে এটা ধরলাম x। তোমাদের কি ধারণা এটা কি উপর দিকে দিচ্ছে না নিচের দিকে দিচ্ছে, কোনটা হওয়ার কথা? স্যার নিচে হতে হবে। নিচে হবে স্যার, নিচে হবে, কারণ নিচে তো কম আছে, ব্যালেন্সের জন্য উপরটা নিচের সমান হবে, কাজেই আমাদের নিচেই হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি না যে সো উই ক্যান রাইট যে
8 আমরা দেখতে পারি যে 8.0 equals to 4.0 plus 1.2 plus x লিখতে পারি আচ্ছা, তাহলে পরে এই 8 equals to 4 plus 1.2 into x, তার মানে এখান থেকে বলতে পারি সো x equals to কত, therefore x equals to কত হয় দেখো তো, 2.8 স্যার, 2.8 2.8 নিউটন। তাহলে আনসার হবে 2.8 নিউটন। দেখো ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন তোমাদের করানো হয়েছে, আর এই পার্টটা যারা সলভ করা নাই যাদের কাছে, তাদের একটু এই পার্টটা নিয়ে নাও, স্ন্যাপশট নিয়ে নাও। এই পার্টে যে কোশ্চেনটা তোমরা ফার্স্ট ব্যাচে, আমরা সেকেন্ড ব্যাচে করা একটু আগায় গেছে, ফার্স্ট ব্যাচ করা নয়, তবে তোমরা এই কোশ্চেনের স্ন্যাপশটটা নিয়ে নাও, তোমরা লিখে নিবে। তাহলে আমরা এই অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, 2, 3, 4, 5, চারটে মেইন কোশ্চেন। 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6, 7 এগুলো তোমরা এমনি পারবা, সলভ করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্যার একেবারে উপরে যাবেন একটু। হ্যাঁ, এটা স্যার 2 নাম্বার আর 3 নাম্বার। স্যার স্যার আমাদেরকে একটু প্রেয়ার্স ব্রেক দিবেন। যাও, প্রেয়ার কি আছে, অসুবিধা নেই, তো ব্রেক দেওয়ার কিছু না, নামাজ পড়ে আসো। এখন আমাদের আমরা যদি এখন যাই কোশ্চেন নাম্বার 6 এর দিকে, যা যা নামাজ পড়ো, নামাজ পড়ে আসো। হ্যাঁ, আর মাঝখানে রেকর্ড থেকে তোমরা পরে তো রেকর্ডিং আছে, দেখে নিতে পারবা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার বিটা দেখো, 6A বিটা দেখো। Figure 2.1 shows a system for raising a heavy piece of metal into a vertical position. The man pulls on the rope with a horizontal force T. The piece of metal has a weight 2000 Newton and is freely pivoted at A. The system is in equilibrium. By taking moments about a calculate T. দেখো এখানে আমাকে যদি T হচ্ছে একটা ফোর্স দেওয়া আছে, আর এখানে কয়টা ফোর্স তোমরা একটু দেখে বলো তো, কয়টা ফোর্স তোমাদের চোখে পড়তেছে একেবারে? 2 force, 2 ফোর্স, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে 2000। আচ্ছা, তুমি বলো তো এখানে কোন পয়েন্টটাকে পিভট হিসেবে নিতে পারো, যার রেসপেক্টে ঘোরাঘুরি করছে? এ, তাই না? জি স্যার, এ। তাহলে তোমরা কি বলতে পারবা টি এর সাথে এর ডিসটেন্স কত? 8 meter, 8 8 মিটার। আর 8 2000 এর মিটার। সাথে 2000 এর সাথে এর ডিসটেন্স কত? স্যার 2। 2 মিটার। আচ্ছা, বলো তো 2000 নিউটনটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। Sir, ক্লকওয়াইজ। Sir, clockwise. টিটা কি আমাদের ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? anti-clockwise, ক্লকওয়াইজ। তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই, ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বের করে ফেলবো। আমরা এখানে ক্যালকুলেশন করি, আমরা বলবো যে 2000 ইনটু, এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এইটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজটা হচ্ছে আমাদের 2000 ইনটু 2 মিটার, তোমরাই বললা, আমার কিছু বলা লাগে না। আর ওখানে হচ্ছে টি ইনটু, তোমরাই বললা 8.0 মিটার। এইটুকুই তো আসলে কাহিনী, আর বাকি তো দুধভাত। এখন পরে হচ্ছে তোমার টি এর ভ্যালুটা কত আসে বলো তো একটু ঝটপট করে, টি এর ভ্যালুটা কত আসে? স্যার 500। 500 নিউটন। তাহলে হয়ে গেল টি ইকুয়ালস টু 500 নিউটন। আচ্ছা, এবার বাকিটা বলেছে যে তোমার বলেছে the forces T and the forces the force T and the force that the rope exerts on the man are related by Newton's third law. আচ্ছা, state the relationship between these forces. আচ্ছা, the force T and the force that the rope exert. The force T
and the force that the rope exerts on the man are related by Newton's third law. State the relationship between these force. তাহলে রোপ কিন্তু একটা ফোর্স এক্সার্ট করে ম্যানের উপর, আর ম্যান ফোর্স এক্সার্ট করে টি এর উপর। ম্যান যে ফোর্স এক্সার্ট করে তার ভ্যালু হচ্ছে টি, আর রোপ যে ম্যানের উপর ফোর্স অ্যাপ্লাই করে সেটা কিন্তু আরেকটা ফোর্স। এই দুটো ফোর্সের মধ্যে রিলেশনশিপ কি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল? বলো তো। Both are reaction and action force. হ্যাঁ, আমরা বলবো যে এটা খুব Sir, the simple। two forces are equal. হ্যাঁ, Equal and opposite. একটু ভাঙে লিখতে পারো 2 মার্ক থাকতে। The force T exerted by the man is equal to the force exerted the force exerted by the man is equal and opposite. Yes. To the force exerted by the rope on man. Can you go down? হচ্ছে লেখা না, ইকুয়াল এন্ড অপোজিট বলতে। আচ্ছা, এরপর আমরা যাব 9 নাম্বার কোশ্চেন। ফিগার 1.1 shows, আমরা আজকে এটা দিয়ে শেষ করব। ফিগার 1 মানে এই ওয়ার্কশিটই করব আজকে। নেক্সট পর থেকে তোমার প্রিপারেশন নাও। স্যার একটু ফোন নাম্বারে যেতে পারবেন? হ্যাঁ, ফোন নাম্বার 4 একটা লাইন বলে মিস হয়ে গেছে। হ্যাঁ। স্যার 4 5 6 7 8 9 নাম্বার যাচ্ছিলাম। Calculate the density of the wood from the plank is made. Density হচ্ছে density চেয়েছে মানে আমাদের উডের ডেন্সিটি mass by volume। তো আমরা জানি density equals to mass by volume। দেখি উডের mass দেওয়া আছে কিনা। উডের স্যার একটু উপরে স্ক্রল করা যাবে তো? না, শেষ করে নি, একটু শেষ করে নি এটা। ওকে স্যার। হ্যাঁ, তোমাদের পরে একবার আবার দেখো। তাহলে টোটাল mass হচ্ছে mass of the plank is 23, আর তোমার ভলিউম হচ্ছে দেওয়া আছে উইথ, থিকনেস, লেন্থ তিনটাই দেওয়া আছে। এই তিনটে মাল্টিপ্লাই করো, 3.6 ইনটু 0.35 হচ্ছে 0.025
এটা যদি দেই তাহলে কি হবে? হিসাব করলে আমাদের কত আসে আনসার? আনসার আসে 30.15. 730.15। এটাকে আমরা 2SF এ নিব, তত কমায় নেওয়া যায়। 730 কেজি পার মিটার কিউব। মানে আমাদের আনসার হচ্ছে 730 কেজি পার মিটার কিউব। জাস্ট ডেন্সিটি হচ্ছে মাস বাই ভলিউম, আগে ফর্মুলা সবই দেওয়া আছে ডেটা। The center of mass of the plank is in the middle of the plank at a distance of 1.3 meter from each of the supports. তারপর the weight of the plank, weight of the plank. তারপর weight W equals to mg. weight এর কোনো কিছু দেওয়া আছে কিনা? weight হচ্ছে W equals to mg. g দেওয়া আছে আর massও দেওয়া আছে, তাহলে W equals to mg. m হচ্ছে দেওয়া আছে 23 আর g দেওয়া আছে 10, তার মানে কিন্তু 230 নিউটন। ওয়েট হচ্ছে 230 নিউটন। এবার বলছি যে the movement of the plank about the right hand support. Movement of the plank about the right hand support. রাইট হ্যান্ড সাপোর্ট তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাপোর্ট, এটা হচ্ছে আমাদের বলতেছি লেফট হ্যান্ড সাপোর্ট। এটা লিখে আরো কনফিউশন তৈরি করছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তাহলে আমাদের এটা তো ওয়েট কাজ করতেছে এদিক দিয়ে, সেন্টার অফ দ্য ম্যাচ দিয়ে কিন্তু ওয়েট কাজ করে, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি কত 230 নিউটন। 230 নিউটন রাইট হ্যান্ড সাপোর্টের রেসপেক্টে চাইছে, তাহলে রাইট হ্যান্ড সাপোর্টের রেসপেক্টে যদি তুমি মোমেন্ট বের করো তাহলে ওইখানে কিন্তু রাইট হ্যান্ড সাপোর্টের কোনো মোমেন্ট নাই, কারণ যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবা তার নিজস্ব কোনো মোমেন্ট নাই। তাহলে আমাদের হিসেবটা হচ্ছে এরকম, আমরা দেখতেছি এখানে 230 আর মাঝখানে ডিস্টেন্স কিন্তু বলে দিচ্ছে 1.3। The center of mass of the plank এটা গেল। আচ্ছা, the moment of the plank about the right hand, প্ল্যাঙ্কের মোমেন্ট কত? প্ল্যাঙ্ক শুধু প্ল্যাঙ্কের মোমেন্ট চাইছে, তার মানে প্ল্যাঙ্কের ফোর্সটা দিয়ে কাজ করতে হবে, অন্য কিছু না। যে এই প্ল্যাঙ্ক এই যে রাইট হ্যান্ড সাপোর্টের রেসপেক্টে যে প্ল্যাঙ্কটা মোমেন্ট অ্যাপ্লাই করছে, প্ল্যাঙ্কের ওয়েট কিন্তু 230। সে 230 লেফট হ্যান্ড সাপোর্টটা তুমি এখন চিন্তা করে লাভ নাই, কারণ ওরা ওই সাপোর্টের কথা বলে। সো রাইট হ্যান্ড সাপোর্টের রেসপেক্টে আমাদের এই ওয়েটের মোমেন্টটা কত, মানে প্ল্যাঙ্কের মোমেন্টটা কত। সো এটা আনসার ভেরি কেয়ারফুলি, যেটা হলো আমরা এখানে কিন্তু ওই লেফট হ্যান্ড সাপোর্টের কোনো দরকার নেই, আমরা শুধু দেখবো যে এখানে ফোর্স হচ্ছে 230 ইনটু ডিসটেন্স হচ্ছে দেওয়া আছে 1.3 দেওয়া আছে। যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ওয়েট কাজ করছে 230, তার থেকে এই রাইট হ্যান্ড সাপোর্ট যেটা আছে তার মাঝখানে ডিসটেন্স স্পষ্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 1.3, যেটা হচ্ছে 1.3। তাহলে আমি দেখবো যে 230 ইনটু 1.3 ইকুয়ালস টু কত হয়? So 300. 300.
কাটা কাটা 300 Sir, 299. 99 নিউটন মিটার। এটাকে আমরা আসলে যত কম এসএফ নেওয়া যায় ততই ভালো। ইকুইভ্যালেন্ট টু 300 নিউটন মিটার। 300 নিউটন মিটার। তো সিম্পল একটা জিনিস যে আমাদের প্রথমে ডেনসিটি বের করলাম, তারপরে উডের ডেনসিটি বের করলাম, তারপরে ম্যাস বাই ভলিউম দিয়ে, তারপর আমরা ওখান থেকে ম্যাস জানা আছে, জি জানা আছে, সেখান থেকে আমরা ওয়েটটা বের করে নিলাম 230 নিউটন। এখন আমরা বলছি এই যে রাইট হ্যান্ড সাপোর্ট এবং লেফট হ্যান্ড সাপোর্ট আছে, এখন আমাদের এখানে একটু বুঝতে হবে কেয়ারফুলি যে যেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব সেই পয়েন্টে যতই ফোর্স থাকুক ওগুলা কিন্তু আর কাউন্ট হবে না। আচ্ছা, এখন আবার বাম দিকে একটা সাপোর্ট আছে, ওই সাপোর্টেরও এখানে কোনো ফাংশন নাই। ওরা বলছে প্ল্যাঙ্কের মোমেন্ট কত, তাহলে প্ল্যাঙ্ক একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করছে। প্ল্যাঙ্ক ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এবং সেই মোমেন্টের ভ্যালুটা কত? সেই মোমেন্টের ভ্যালুটা আমরা জানি, সেটা হচ্ছে ওয়েট ইন্টু ডিস্টেন্স। ওয়েট হচ্ছে 230 নিউটন আর ডিস্টেন্স হচ্ছে 1.3 মিটার। সো 230 ইন্টু 1.3 হয়ে গেল 230 ইন্টু 1.3। দেখো তোমার দেখা শেষ করে এবং না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, কোথাও দিয়ে না বুঝতে অসুবিধা। এই কোশ্চেনটা স্যার কয়েক মাস আগে সিটিতে আসছিল, অনেক ঝামেলা হয়েছিল। কিন্তু বুঝলো তো, এটা কঠিন কিছু না। জি স্যার, তখন হচ্ছে লোকটার ম্যাচ দিয়েছিল, নানান রকম হাবিজাবি করে আরো ঝামেলা করেছে। আচ্ছা, এবার হচ্ছে সি নাম্বারে যাই। The painter moves further to the right along the plank and the plank rotates about the right hand support. Explain why the plank rotates. The painter moves further to the right. Painter কি করতেছে? আরো রাইটে গেল। Painter এখন কোথায় দাঁড়ায় আছে? সাপোর্টে দাঁড়ায় আছে। এখন পেইন্টার কিন্তু ডান দিকে, আরো ডান দিকে যাবে, ঠিক আছে? এখন যদি ডান দিকে যায় তাহলে কি হবে এই জিজ্ঞেস করছে। Explain why the plank rotate. এখন প্ল্যাঙ্ক কেন রোটেট করবে? স্বাভাবিক, তুমি বুঝতে পারতেছো, এটা দেখেই বুঝতে পারো, সিরিয়াস লাগে না। একটা লোক এখানে দাঁড়ায় আছে, এখন সে মাঝখানে গেলে ভালো, উল্টাবে না, ব্যালেন্স হবে, কিন্তু সে ডান দিকে গেলে এই সাপোর্টে থাকলেও অসুবিধা না, কারণ সাপোর্ট তাকে তার ওয়েটে ক্যান্সেল করছে, কিন্তু সাপোর্টে ডানে চলে গেলে কিন্তু সে নিজে একটা মোমেন্ট তৈরি করবে, যার কারণে সেটা কিন্তু রোটেট করা শুরু করতে পারে। তাহলে আমরা মার্কও দিয়েছে, কত নম্বর? 1 মার্কই দিয়েছে, এটা খুব বেশি লেখার এখানে স্কোপ কিন্তু নাই। তুমি লিখবে যে যেমন এটা হচ্ছে পেইন্টারের মোমেন্টটা কিন্তু আমরা বলবো যে পেইন্টার কিন্তু এখন একটা ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাপ্লাই করবে, কারণ সে কার রেসপেক্ট মোমেন্ট অ্যাপ্লাই করবে, পিভট হয়ে যাবে, তখন এই সাপোর্টে পিভট হয়ে যাবে। এই সাপোর্টের রেসপেক্টে হচ্ছে এখন তো ব্যালেন্স আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যালেন্স আছে সব দিকে মোমেন্ট সমান, কিন্তু এখন যদি লোকটা যখন একটু ডান দিকে চলে গেলে কিন্তু সেটা মোমেন্ট, একটু গেলেও সেটা মোমেন্ট তৈরি করবে। যে এই ক্লকওয়াইজ মোমেন্টটা কিন্তু তাকে আনব্যালেন্স করে, মানে রোটেশন তৈরি করবে। তাহলে তুমি এইভাবে লেখো এখানে বলবো যে মোমেন্ট
painter will create a clockwise moment about support. Painter will create a clockwise moment about support, which is greater than anti-clockwise. কারণ এই জায়গাটায় তুমি একটু খেয়াল করে দেখো, ওর ওয়েট তো একটা মোমেন্টে অ্যাপ্লাই করছে, প্ল্যাঙ্ক তো একটা মোমেন্ট তৈরি করছে সাপোর্টের রেসপেক্টে দিয়েছে, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ, ওইটা আবার ওই সাপোর্ট দ্বারা ক্যান্সেল হচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যখন দিছে, এখন ওই লোকটা যখন আবার ওই সাপোর্ট থেকে ডানে চলে গেল, ওই লোকটা যখন সাপোর্ট থেকে ডানে চলে গেল, তখন কিন্তু হি উইল ক্রিয়েট এ ক্লকওয়াইজ মোমেন্ট, দ্য পেইন্টার উইল ক্রিয়েট এ ক্লকওয়াইজ মোমেন্ট। কেন বলছে রোটেট করে? তো বলেই দিছে রোটেট করে, তুমি বলবা যে painter will create the clockwise moment which will be greater than the anti-clockwise moment by the Planck. Planck will create the anti-clockwise moment because it has the weight 230 and the moment is 230 into 1.3, and the man or painter will create the clockwise moment and he will have the moment is equals to his weight into his weight times the distance between তোমার হচ্ছে pivot. So distance times তোমার হচ্ছে weight, so that আমরা দেখতে পাচ্ছি যে why it will turn, why it will rotate, because the clockwise moment created by the painter will be greater than the anti-clockwise moment by the Planck. বুঝতে পেরেছো কি বললাম? Yes, sir. আচ্ছা, এখন আমাদের যেটা হলো লাস্ট কোশ্চেন 10 নাম্বার। স্যার একটু রাখবেন না ক্লাস লিখে আছে। হ্যাঁ স্যার আমারও Oh, আজকে I have চলে যাও, another. কোনো অসুবিধা নেই, হ্যাঁ চলে যাও, তোমার চলে যাও, অসুবিধা নেই, আমি জাস্ট একটু লিখে দিয়ে শেষ করে দিতে হবে, তোমার চলে যাও, এটা তোমরা দেখে নিও পরে। হ্যাঁ, এই জাস্ট এই কোশ্চেনটা ইজি বলছে, স্টেট হোয়াট ইজ মিন বাই দ্য সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস তো আমরা জানি, সেন্টার অফ মাস ইজ দ্য পয়েন্ট ওয়্যার দ্য হোল মাস সিমস টু বি লোকেটেড, ঠিক আছে, এটা বলতে হবে 1 মার্ক। তাহলে একটু লিখেই দেই, বা এটা লেখার দরকার নেই, এটা তোমরা লিখে নিও মার্কস থেকে। স্টেট 2 ফিচার্স অফ দ্য ডিজাইন দ্যাট মেক দ্য কার স্টেবল। আমাদের স্টেবিলিটির জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ওয়াইড বেস, তাই না, তোমার হচ্ছে লার্জ বেস এরিয়া, এটা আমরা করবো, আর সেকেন্ড হচ্ছে লো সেন্টার অফ মাস। Figure 2.2 shows an irregularly shaped piece of card. Describe how to determine the position of the center of mass of the piece of card. আচ্ছা, এটা তোমাদের বলা হয়েছে ইরেগুলার শেপ আছে, এই করতে বলছে। ইরেগুলার শেপ হলে তুমি কিভাবে সেন্টার অফ মাস বের করবে? তাহলে তোমাকে ওই জিনিসটা যেটা তোমাদের আমি নোট দিয়েছিলাম সেটা ফলো করতে হবে, যে এটা হচ্ছে তোমার সাসপেন্ড ল্যামিনা, তোমার হচ্ছে একটা স্ট্যান্ড নিতে হবে, তারপর তোমার ওখানে প্লাম লাইন নিতে হবে, তারপর হচ্ছে এটার ভিতরে একটা হোল করতে হবে, যে কোনো জায়গায় এরকম 3টা হোল করতে হবে, 3টা হোল করে তোমার এটা হলো এটা এই ল্যামিনারটাকে একটা হোলের মধ্য দিয়ে একটা স্ট্যান্ড ক্ল্যাম্পের মধ্যে বসে এটা ফ্রিজে সাসপেন্ড করতে হবে, তারপর তার সাথে একটা প্লাম লাইন অ্যাড করতে হবে, প্লাম লাইন অ্যাড করার পর দেন তুমি কি করবা, একটা ভার্টিক্যাল লাইন ড্র করবা এবং দ্য প্লাম লাইন, এরকম 3টা ভার্টিক্যাল লাইন ড্র করবা, ড্র করার পর একটা ভার্টিক্যাল লাইন ড্র করবা, তারপর এটা রিপিট করবা ফর 3 হোলস, এবং এখানে যে জয়েনিং লাইন হবে সেটা হবে সেন্টার অফ মাস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যেমন আমরা এই জায়গা থেকে একটা ওয়েট ঝুলাবো, তারপর এখান থেকে আমরা এরকম একটা দিব,
তারপর আমরা এখান থেকেও এরকম আদার প্রথমে একটার জন্য করে তারপর অন্য দুটো হোলের জন্য আমরা এই কাজ করবো। তারপর যে পয়েন্ট দিয়ে যাবে সেটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। আবার বলতেছি, প্রথমে আমরা একটা ওই ছবি তোমাদের এটা এক্সপেরিমেন্ট দিয়েছিলাম, ওটা থেকে লিখবা যে একটা স্ট্যান্ড ক্ল্যাম্প নিবা, তারপর হচ্ছে এই ল্যামিনার যেটা আছে এটা নোটে আছে, তোমার নোট থেকে ওঠাও। তারপর তোমার যেটা করবা সেটা হচ্ছে একটা হোল করবা এবং সেই হোলের মধ্যে এই একটা পিনের মাধ্যমে তোমার হচ্ছে এই ল্যামিনারটাকে সাসপেন্ড করে দিবা যাতে ফ্রিলি সে রোটেট করতে পারে। তারপর ওই ওখানে তুমি প্লাম লাইনটা সেট করবা সামনে, তারপর প্লাম লাইন সেট করবো, প্লাম লাইন বরাবর দিয়ে একটা লাইন ড্র করবা, ঠিক আছে, লাইন ড্র করবা। তারপর তুমি এই কাজটাই আরো দুটো হোলের জন্য রিপিট করবা, করার পর দেখবা এই লাইনগুলো যে পয়েন্টে মিট করে দ্যাট ইজ দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস। এ হয়ে গেল। আর বাকি যেগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো তোমাদের আশা করি প্রবলেম হওয়ার কোনো কারণ নাই। আর তোমরা এখন পরীক্ষার জন্য প্রিপেয়ার বলতে পারো। আমি নিজেই করে দিচ্ছি সব, বাট তোমরা একটুখানি দেখো। পরীক্ষাটা কবে? পরীক্ষাটা আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে জানান, নোটিশটা দিয়ে দিচ্ছি। ওকে আর এটা তো তোমাদের একেবারে পরীক্ষা যদি এই ইস্যু করে দেবে কোনো অসুবিধার কথা না, কারণ হচ্ছে সব আমি করাই দিছি, তোমরা খালি একবার করে পড়লেই পরীক্ষা অ্যান্সার করতে পারবে, যেগুলো সব পারবা, কোনো অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই স্যার বলো। স্যার আমাদের কি পেপার 4 করাবেন? পেপার 4, হ্যাঁ পেপার 4 করাবো। তোমাদের কি স্কুলে পেপার 4 স্যার এক্সাম হ্যাঁ? কোন স্কুল? অক্সফোর্ড। অক্সফোর্ডে পেপার 4 বোধহয় এখন